সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো, সুস্থ আছো। আজকে আবারও তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিরীক্ষা ও নিশ্চয়তা এই কোর্সের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই কোর্সের পঞ্চম অধ্যায়ের যেটা শিরোনাম সেটা হচ্ছে নিরীক্ষার দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ। প্রিয় শিক্ষার্থী, এই নিরীক্ষার দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমি অলরেডি তোমাদের সাথে 2টা ক্লাস নিয়েছি। সেই 2টা ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে একজন নিরীক্ষকের নিয়োগ প্রক্রিয়া কীরকম হয়, একজন নিরীক্ষকের যোগ্যতা, একজন নিরীক্ষকের অযোগ্যতা, অপসারণ প্রক্রিয়া, পারিশ্রমিক এবং নিরীক্ষকের পদমর্যাদা এবং নিরীক্ষার দায়িত্বসমূহ বা নিরীক্ষকের দায়িত্বসমূহ, এই বিষয়গুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। আজকে একটু ভিন্ন ধর্মীয় অর্থাৎ এই চ্যাপ্টারের আরও ভিন্ন কিছু টপিকস রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা দেখি যে কি কি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচিত বিষয়সমূহ অর্থাৎ এই চ্যাপ্টারের অবশিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এই 4টা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভুল, দ্বিতীয়টা জুয়াচুরি, তৃতীয় বিষয়টি হচ্ছে ল্যাপিং, চতুর্থ বিষয় হচ্ছে গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য। এই 4টা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। এই 4টা বিষয়ই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এগুলো ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট 3টা পার্টেই কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবে আশা করছি। আজকের এই আলোচনা শেষে তোমরা ভুল সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে, জুয়াচুরি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ভুল এবং জুয়াচুরির মধ্যে পার্থক্য বলতে পারবে, টিমিং অ্যান্ড ল্যাডিং সম্পর্কে লিখতে পারবে, উদ্বর্তপত্রের গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথম যে টপিকস সেটা হচ্ছে ভুল বা ইরর। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে ভুল কথাটার সাথে পরিচিত। তো আজকে অ্যাকাউন্টিংয়ের বেসিসে ভুল কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ আমরা আমাদের জীবনে যে ভুলগুলো বলি সেটা না, অ্যাকাউন্টিংয়ের ভুলগুলো একটু অন্যরকম, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। সাধারণত হিসাবরক্ষণ কাজে নিয়োজিত থাকে একজন হিসাবরক্ষক, আর তিনি যখন অসাবধানতাবশত কোনো বা অনিচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি করে থাকেন সেটাকে আমরা ভুল বলি। দেখো, ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি বা IAPC, ইনাদের মতে ভুল বলতে আর্থিক বিবরণীতে অনিচ্ছাকৃত ত্রুটিকে নির্দেশ করে, যেমন হিসাব তথ্য এবং রেকর্ডগুলোর গাণিতিক ও করণিক ভুল। অর্থাৎ হিসাবের যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেগুলো রেকর্ড প্রসেসে গাণিতিক ভুল হতে পারে কিংবা করণিক ভুল হতে পারে, প্রকৃত ঘটনার ভুল ব্যাখ্যাকরণ এবং হিসাব বিজ্ঞান নীতির ভুল প্রয়োগ। অর্থাৎ যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, যেটার উপর অ্যাকাউন্টিংয়ের রুলস রেগুলেশন প্রতিষ্ঠিত, সেটার ভুল প্রয়োগ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা ভুল বলতে যেটা বুঝি যে একজন হিসাবরক্ষক তার লেনদেনগুলো লিপিবদ্ধ করার সময় কিংবা হিসাব লিখনের সময় অসাবধানতাবশত বা হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে যে ত্রুটি করে থাকে তাকে ভুল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই ভুল সম্পর্কে বুঝতে পারছি। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে ভুল বলতে অ্যাকাউন্টেন্টের অসাবধানতাবশত যে অনিচ্ছাকৃত যে ত্রুটি সেটাকে ভুল বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব ভুলের শ্রেণী বিভাগ, অর্থাৎ হিসাব বিজ্ঞানে ভুলকে কি কি ভাগে বিভক্ত করা যায়। তোমরা রেওয়ামিল করেছো অ্যাকাউন্টিংয়ে, রেওয়ামিল করার সময় কিন্তু এই ভুলগুলো নিয়ে পড়াশোনা করেছো। যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল সেই ইন্টারমিডিয়েট থেকে শুরু করে SSC লেভেলেও ছিল আর কি, তোমরা এই ভুলের শ্রেণীবিভাগগুলোর সাথে জড়িত। তারপরে আমরা একটু আলোচনা করে নিব কি কি ধরনের ভুল হতে পারে। ভুল প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে করণিক ভুল, দ্বিতীয়টা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল আবার 3 প্রকার, বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, লেখার ভুল এবং পরিপূরক ভুল। ফার্স্টে আমরা আসব করণিক ভুল। অর্থাৎ করণিক বলতে হিসাব লিখনের সময় করণিক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব লিখেন তিনি যে ধরনের ভুলগুলো করে থাকেন তাকে করণিক ভুল বলা হয়ে থাকে। একজন করণিক হিসাব লিখার সময় 3টা প্রকারের ভুল করতে পারেন। প্রথমটা হচ্ছে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল।
প্রিয় শিক্ষার্থী, নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে বিচ্যুতি বা বাদ পড়া বলতে সম্পূর্ণরূপে বাদ বা আদৌ লেখা হয়নি এরকম কোনো ভুল, অর্থাৎ কোনো ট্রানজেকশন রেকর্ড করার সময় কিংবা পোস্টিং করার সময়, ট্রান্সফার করার সময়, অর্থাৎ জার্নাল থেকে লেজারে পোস্টিং দেওয়ার সময় বিভিন্ন সময় কিন্তু বাদ পড়ে যেতে পারে। এই বাদ পড়াটাকে আমরা বলছি বিচ্যুতি বা বাদ পড়ার ভুল। অর্থাৎ কোনো লেনদেন হিসাবের বইতে একবার লিখা কিংবা আদৌ যদি লিখা না হয় বা আংশিকভাবে লিখার দরুন যে ভুলটা সংগঠিত হয় তাকে বলছি বিচ্যুতি বা বাদ পড়ার ভুল। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে ধরো একটা কোম্পানি কোনো একটা মাসে হয়তো জানুয়ারির 5 তারিখে 5,000 টাকার প্রোডাক্ট ক্রয় করেছে। এই পণ্যটাকে তারা হয়তো একেবারেই রেকর্ড করতে ভুলে গেছে, তাহলে সেই ভুলটাকে আমরা কি বলবো? বিচ্যুতি বা বাদ পড়ার ভুল। কিংবা ধরো যে তারা রেকর্ড করেছে, অর্থাৎ প্রাথমিক বইয়ে যেটা জার্নালে রেকর্ড করেছে সেটাকে কিন্তু লেজারে পোস্টিং দিতে ভুলে গেছে কিংবা বাদ পড়ে গেছে, তাহলে সেটাকে বলবো বিচ্যুতি বা বাদ পড়ার ভুল। কিংবা আংশিকভাবে লিপিবদ্ধ হয়েছে, হয়তো একই দিনে দুইটা ট্রানজেকশন হয়েছে, একটা ট্রানজেকশন লিপিবদ্ধ হয়েছে আর একটা ট্রানজেকশন লিপিবদ্ধ হয়নি, বাদ পড়ে গেছে, তাহলে আমরা সেটাকে বলবো বিচ্যুতি বা বাদ পড়ার ভুল। নেক্সট যেটা শিক্ষার্থী, লিখার ভুল, যেটা তোমরাও করে থাকো। সাধারণত আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে অনেক অর্থের অঙ্ক লিখতে হয়, 100, 1000, 1 লাখ এরকম। তো লিখতে গিয়ে আমরা একটা শূন্য কম বা বেশি করে ফেলতে পারি কিংবা উল্টাপাল্টা লিখতে পারি, এটাকে আমরা বলছি লিখার ভুল। অর্থাৎ একজন করণিক প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বা কিংবা অন্যান্য সহকারী হিসাবের বইতে লেনদেন লিখার সময় টাকার পরিমাণে কম বা বেশি, এই যে লিখেন, এই কম বেশি লিখার যে ত্রুটিজনিত ভুল সেটাকে আমরা বলছি লিখার ভুল। আমরা যদি বলি যে আমরা লিখতে গেছিলাম 1000 লিখেছি 100, কিংবা লিখতে গেছিলাম 10,000 লিখেছি 1 লক্ষ, এই ধরনের ভুলকে আমরা লিখার ভুল বলছি। কিংবা আমরা লিখতে গেছিলাম 69 লিখেছি আমরা 36, কিংবা লিখতে গেছিলাম 75 লিখেছি 57, এই ধরনের ভুলকে আমরা লিখার ভুল বলে থাকি। পরিপূরক ভুল, প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে আইডেন্টিফাই করা কঠিন এই ভুল, সেটা হচ্ছে পরিপূরক ভুল। অর্থাৎ ডেবিট দিকের এক বা একাধিক ভুলের পরিমাণ যদি ক্রেডিট দিকের এক বা একাধিক ভুলের দ্বারা সমান হয়ে যায় তাহলে তাকে পরিপূরক ভুল বলা হয়। অর্থাৎ ডেবিট দিকের একটা ভুল বা একাধিক ভুলের পরিমাণ যদি ক্রেডিট দিকের আরও একটা ভুল বা একাধিক ভুলের সমান হয়ে যায়, কিংবা যে সকল ভুল একটি দ্বারা অপরটির সমান হয়ে যায় তাহলে পরিপূরক ভুল বলা হয়। আমরা যদি উদাহরণ দিই, মনে করো করিমের হিসাব 2000 টাকার ডেবিট করার দরকার ছিল, কিন্তু আমরা ডেবিট করেছি 200 টাকা। অর্থাৎ করিমের হিসাবে আমাদের ডেবিট করার দরকার ছিল 2000, আমরা করেছি 200 টাকা, তার মানে কি আমরা 1800 টাকা কম ডেবিট করেছি। ধরো আর একটা হিসাব রহিমের হিসাব, সেটাকে আমরা 200 টাকার স্থলে 2000 টাকা ডেবিট করেছি, আমাদের ডেবিট করার দরকার ছিল 200, আমরা ডেবিট করেছি 2000, তার মানে কি ওইখানে আমরা কম ডেবিট করেছি 1800, এইখানে আমরা বেশি ডেবিট করেছি 1800, তাহলে এই কম আর বেশি দ্বারা কিন্তু একটা ভুল আরেকটার সাথে পরিপূরক বা সমান হয়ে গেল, এই ধরনের ভুলকে আমরা পরিপূরক ভুল বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, পরিপূরক ভুল কিন্তু আইডেন্টিফাই করা কঠিন, অর্থাৎ এই ভুলের জন্য রেওয়া মিলে যদি কোনো গরমিল দেখা দেয় তাহলে কিন্তু খুব সহজে এটা আইডেন্টিফাই করা যায় না, কেননা একটা ভুল আর আরেকটা ভুল সমান হয়ে আছে। নেক্সট যে ভুলটা হচ্ছে নীতিগত ভুল। প্রিয় শিক্ষার্থী, নীতিগত বলতে অ্যাকাউন্টিংয়ের নীতি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে স্বীকৃত নীতিমালা রয়েছে সেই নীতিকে উপেক্ষা করে হিসাব বইতে লেনদেন লিপিবদ্ধ করার ভুলকে নীতিগত ভুল বলা হয়ে থাকে। এ জাতীয় ভুলের প্রভাবে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এ জাতীয় ভুল হিসাবের মানে অনেক মতপার্থক্য সৃষ্টি করে। সাধারণত আমরা যদি ধরো কোনো মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় কিংবা কোনো মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় দেখিয়ে থাকি, তাহলে এই ধরনের পরিপূরক ভুলের উদ্রেক হতে পারে বা পরিপূরক ভুল হতে পারে। আজ ফর এক্সাম্পল, ধরো আমরা আসবাবপত্র ক্রয়, যেটা আমাদের আসবাবপত্র একটা সম্পদ মূলধন জাতীয়, কিন্তু সেটাকে আমরা আসবাবপত্র না দেখিয়ে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করে ফেললাম, তাহলে সেটা কিন্তু আমাদের নীতিগত ভুল হবে। এ ধরনের ভুলের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বিভিন্ন মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়। সুতরাং পরিপূরক ভুল এবং নীতিগত ভুল, এইখানে এই দুটা ভুল সবচেয়ে একটু আইডেন্টিফাই করা জটিল হয়ে যায়, বা এই দুটো ভুল আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। বিচ্যুতি বাদ পড়া বা লিখার ভুল, এগুলোও আইডেন্টিফাই করা কঠিন। আশা করি শিক্ষার্থী তোমাদের ভুল সম্পর্কে ডিটেলস একটা ধারণা তোমরা পেয়েছো, ভুল সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো বা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের নেক্সট যে টপিকসটা ছিল সেটা হচ্ছে জুয়া চুরি, প্রতারণা বা জালিয়াতি, যেটাকে আমরা ইংরেজিতে ফ্রড বলছি। প্রিয় শিক্ষার্থী, এই ফ্রড কথাটাও তোমরা শুনেছো, বা জুয়া চুরি, প্রতারণা, জালিয়াতি এই কথাগুলো তোমরা শুনেছো। তো আজকে আমরা দেখব যে অ্যাকাউন্টিংয়ে বা অডিটিংয়ের প্রেক্ষিতে জুয়া চুরি, ফ্রড কিংবা প্রতারণা বা জালিয়াতি বলতে আমরা কি বুঝি। আসলে
ফ্রডস বলতে যেটা বোঝানো হয় যে কাউকে প্রতারিত করার উদ্দেশ্যে, কাউকে প্রতারিত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাবের লিখন বা মিথ্যাচারণকে আমরা জুয়াচুরি বা প্রতারণা বা জালিয়াতি বলি। অর্থাৎ কাউকে প্রতারণা করব বা কাউকে ঠকাবো, সেই উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমরা সেটাকে বলছি জুয়াচুরি। এটাও ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি IAPC-তে IAS এর 11 ধারাতে বলা হয়েছে যে হিসাব বিজ্ঞানে মানে জুয়াচুরি বলতে ব্যবস্থাপনা, কর্মচারী কিংবা তৃতীয় পক্ষ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা কর্মচারী কিংবা তৃতীয় পক্ষ কিংবা এক বা একাধিক ব্যক্তি কর্তৃক যদি আর্থিক তথ্যের ইচ্ছাকৃত বিকৃত উপস্থাপন করা হয় তাহলে সেটাকে আমরা বলছি জুয়াচুরি। যেটা ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটিতে বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে আর্থিক তথ্যের বিকৃত উপস্থাপন, ইচ্ছাকৃতভাবে আর্থিক তথ্যের বিকৃত উপস্থাপন। এছাড়াও বিইন থ্যান্ডন বলেন কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুল হিসাব লিখন বা মিথ্যাচারণকে জুয়াচুরি বা জালিয়াতি বা প্রতারণা বলে। সুতরাং জুয়াচুরির যে অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে হিসাবের কারচুপি করা, নগদ অর্থের আত্মসাৎ করা, পণ্যের আত্মসাৎ করা, প্রতিষ্ঠানের দলিলপত্র লেখা বর্ণনা বা পরিবর্তন করা, সম্পদের অবমূল্যায়ন করা বা অতিমূল্যায়ন করা, হিসাব বিজ্ঞানের নীতি বা রীতির বিকৃত রূপ ইত্যাদি দ্বারা কিন্তু জুয়াচুরি, প্রতারণা বা জালিয়াতি করা যায়। আশা করছি শিক্ষার্থী তোমরা এই জুয়াচুরিটা কি সেটা বুঝতে পেরেছ। আরো ক্লিয়ার ধারণা পাবা তোমরা। এই জুয়াচুরি এবং ভুলের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে আমাদের দুইটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবারে দেখব ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্য। কি কি ধরনের পার্থক্য এই দুটার মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা যেটা দুটাতেই ত্রুটি রয়েছে। প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে প্রকৃতি। ভুল এবং জুয়াচুরির মধ্যে ফার্স্ট পার্থক্য প্রকৃতি। প্রকৃতি দ্বারা বোঝানো হচ্ছে যে হিসাব লিখার ত্রুটির কারণে ভুল সংগঠিত হতে পারে, হিসাব লিখার ত্রুটির জন্য ভুল সংগঠিত হতে পারে। আর ইচ্ছাকৃতভাবে হিসাবের কারচুপি বা তহবিল আত্মসাতের মাধ্যমে জুয়াচুরি হতে পারে। নেক্সট যেটা বলছে হিসাব মেলানো। প্রিয় শিক্ষার্থী, ভুল হলে কি হিসাব মিলে যায়? আর জুয়াচুরি হলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভুল সংগঠিত হওয়ার ফলে রেওয়ামিল কিংবা অন্যান্য হিসাব মিলতে পারে আবার নাও মিলতে পারে, কারণ এটা তো অনিচ্ছাকৃত। সুতরাং মিলতেও পারে আবার নাও মিলতে পারে। যদি পরিপূরক ভুল হয় তাহলে মিলে যাবে, কিংবা যদি নীতিগত ভুল হয় তাও মিলে যাবে, বাদ পড়ার ভুল হলেও মিলে যাবে। লিখার ভুল হলে অনেক সময় যদি ডেবিট এবং ক্রেডিট দিকে দুই দিকে লিখার ভুল হয় এবং সমান অ্যামাউন্ট হয় তাহলে মিলে যাবে, নতুবা মিলবে না। কিন্তু জুয়াচুরি হলে কি হবে প্রিয় শিক্ষার্থী? অবশ্যই জুয়াচুরি যিনি করবেন তিনি হিসাব মিলিয়ে দিবেন, অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই হিসাব মিলে যাবে। নেক্সট যে পার্থক্য সেটা হচ্ছে লেখকের মনোভাব, অর্থাৎ কোন দৃষ্টিকোণ থেকে একজন লেখক এই ধরনের ভুলগুলো করে থাকেন। সাধারণত হিসাব লেখকের অনিচ্ছাকৃতভাবে ভুল সংগঠিত হয়ে থাকে, কিন্তু জুয়াচুরি অবশ্যই ইচ্ছাকৃতভাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তিনটা পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। আরো কিছু পার্থক্য রয়েছে, আমরা দেখি। উদ্ঘাটন। শিক্ষার্থী তোমরা বলতে পারবে কোনটা উদ্ঘাটন করা সহজ? নিশ্চয়ই গেস করতে পারছো যে ভুল উদ্ঘাটন করা সহজ। ভুল সাধারণত হিসাব রক্ষণ বিভাগের কর্মচারী দ্বারা সংগঠিত হয়ে থাকে, সুতরাং এটা উদ্ঘাটন করা কিন্তু সহজ। আর জুয়াচুরি কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় হয়ে থাকে, এবং জুয়াচুরি এমনভাবে করা হয় বা হিসাবগুলোকে মিলে দেওয়া হয়, সুতরাং এটা আইডেন্টিফাই করা একটু কঠিন। তাহলে ভুল কারা সংগঠিত করে? ভুল সংগঠন হয় কর্মচারীদের দ্বারা, আর জুয়াচুরি উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা। কারণ প্রিয় শিক্ষার্থী, কোনো হিসাব অদ না লিখে বা ত্রুটিপূর্ণ লিখে কিংবা একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পরিপূরকভাবে সংগঠিত হতে পারে। আর জুয়াচুরি প্রাপ্ত অর্থের হিসাব না লিখে কিংবা ভুয়া খরচ দেখিয়ে জুয়াচুরি সংগঠিত হতে পারে। শাস্তি। প্রিয় শিক্ষার্থী, বলো তো কোনটাতে শাস্তি পাওয়া উচিত আর কোনটাতে উচিত নয়? নিশ্চয়ই তোমরা চিন্তা করতে পারছো যে ভুল হলে শাস্তি না দিলেও চলে, কিন্তু জুয়াচুরিতে অবশ্যই শাস্তি দিতে হবে। তাহলে ভুল হচ্ছে ক্ষমাযোগ্য অপরাধ, যেটা ক্ষমা করা যায়, কিন্তু জুয়াচুরি শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ জুয়াচুরি আইডেন্টিফাই হলে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা ভুল এবং জুয়াচুরি সম্বন্ধে একটা ভালো ধারণা অর্জন করতে পেরেছি। আমরা ভুল এবং জুয়াচুরি সম্পর্কে লিখতে পারবো।
শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা যেটা যাব টিমিং অ্যান্ড ল্যাডিং, যেটাকে আমরা ল্যাপিং বলে থাকি। আমরা একটু আগে দেখেছি যে হিসাব বিজ্ঞানে দুই ধরনের ভুল সংগঠিত হয়। এইখানে দুই ধরনের ভুল বলতে একটা ইচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। ইচ্ছাকৃত ভুলকে আমরা ভুল বলি, ইচ্ছাকৃত ভুলকে আমরা জোয়াচুরি বলি, আর অনিচ্ছাকৃত ভুলকে আমরা বলি ভুল। ইচ্ছাকৃত ভুল জোয়াচুরি বা জালিয়াতি, আর অনিচ্ছাকৃত ভুল তো ভুল। এই ইচ্ছাকৃত ভুল বা জালিয়াতিগুলো আবার বিভিন্নভাবে সংগঠিত হয়ে থাকে। অনেক সময় নগদ অর্থ আত্মসাৎ হয়ে থাকে, অনেক সময় পণ্য আত্মসাৎ হয়ে থাকে, অনেক সময় হিসাবের কারচুপি করা হয়। এই নগদ অর্থ আত্মসাৎ করার সময় আবার বিভিন্নভাবে হয়ে থাকে। নগদ অর্থের প্রদান হতে পারে, নগদ অর্থের গ্রহণ হতে পারে। টিমিং অ্যান্ড ল্যাডিং কিন্তু নগদ অর্থ গ্রহণের সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদেরকে বলতে চাই যে হিসাব বিজ্ঞানে ভুল বলতে আমরা দুইটা দেখি, একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ভুল বা জালিয়াতি যেগুলো, সেগুলো অনেক সময় নগদ অর্থে হতে পারে, পণ্য হতে পারে এবং হিসাবের কারচুপি হতে পারে। নগদ অর্থের ক্ষেত্রে নগদ অর্থের আদান হতে পারে এবং নগদ অর্থের প্রদান হতে পারে। তো টিমিং অ্যান্ড ল্যাডিং যেটা, সেটা হচ্ছে নগদ অর্থ গ্রহণের সাথে জড়িত। অর্থাৎ টিমিং এবং ল্যাডিং হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অন্যতম একটি মাধ্যম। কেউ কেউ একে ল্যাপিং পদ্ধতিও বলা হয়। প্রতিষ্ঠানের যে দেনাদারগুলো রয়েছে, অর্থাৎ যাদের কাছ থেকে প্রতিষ্ঠান টাকা পাবে, তাদের নিকট থেকে যে আদায়কৃত সম্পূর্ণ অর্থ, এই সম্পূর্ণ অর্থ জমা না দিয়ে পরবর্তী কোনো লেনদেনের অর্থ পূর্ববর্তী লেনদেনের অর্থ হিসেবে দেখিয়ে সাময়িকভাবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে অর্থ অপসারণ করাকে টিমিং অ্যান্ড ল্যাডিং বলা হয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় বুঝতে পারলে না? আচ্ছা, দেখি আমি আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয় তোমরা বুঝতে পারবে। দেখো, ডাব্লিউবি মেইসের মতে অর্থপ্রাপ্তির ঘাটতির গোপনীয়তা বা গোপন করার উদ্দেশ্যে, অর্থপ্রাপ্তির যে ঘাটতি সেটা গোপন করার উদ্দেশ্যে নগদ অর্থ প্রাপ্তি দেরিতে লিপিবদ্ধ করাকে ল্যাপিং বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আবার দেখছি আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যদি তোমরা বুঝতে পারো আমি তোমাদেরকে চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। দুটো ট্রানজেকশন দেওয়া আছে, দেখো ট্রানজেকশন 1 এবং ট্রানজেকশন 2। ট্রানজেকশন 1-এ বলা হচ্ছে অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম কাস্টমার এ অফ NPR 100। অর্থাৎ আমরা এ নামের একজন কাস্টমারের কাছ থেকে 100 টাকা কালেকশন করেছি, কিন্তু সেটাকে বলা হচ্ছে নো রেকর্ড, অর্থাৎ সেটাকে রেকর্ড করা হয়নি, অর্থাৎ নো রেকর্ড। এখন এই নো রেকর্ড হয়ে কি করা হয়েছে? মিস অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি লক্ষ্য করো, এই দেখো অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম কাস্টমার এ, যেটাকে নো রেকর্ড অর্থাৎ রেকর্ড করা হয়নি, সেটা কি করা হয়েছে? মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে 100 টাকা, অর্থাৎ 100 টাকার ক্যাশ নিয়ে নেওয়া হয়েছে। ট্রানজেকশন 2-তে দেখানো হচ্ছে যে অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম কাস্টমার বি টাকা 100, অর্থাৎ কাস্টমার বি এর থেকে 100 টাকা দেওয়া হয়েছে, সেটা রেকর্ড অ্যাজ কাস্টমার ফ্রম এ, অর্থাৎ এর নামে সেটা রেকর্ড করা হয়েছে, কিন্তু নো রেকর্ডিং অফ কাস্টমার ফ্রম বি। প্রথম ট্রানজেকশনে দেখানো হয়েছে যে এর কাছ থেকে 100 টাকা পাওয়া হয়েছে, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি, সে পুরো টাকাটাই নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ কারচুপি করা হয়েছে। দ্বিতীয় ট্রানজেকশনে দেখানো হয়েছে যে বি এর কাছ থেকে 100 টাকা পাওয়া গেছে, কিন্তু সেটা রেকর্ড হয়েছে কার নামে? রেকর্ড হয়েছে এর নামে, আর বি এর নামে কোনো রেকর্ড নাই। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ওই 100 টাকা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে শিক্ষার্থী? কারচুপি হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো, এখানেও তোমরা দেখো নগদ জমার ঘাটতির গোপনীয়তা রক্ষার জন্য নগদান বইতে জমার হিসাব বিলম্বে লিখার পদ্ধতিকে টিমিং অ্যান্ড ল্যাডিং বলা হয়। অর্থাৎ এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানেও তোমাদের একটা ছক দেওয়া আছে, স্টাফ মেম্বারেরা কি করছে? কাস্টমার এর ক্যাশ পেমেন্ট, কাস্টমার বি এর ক্যাশ পেমেন্ট এবং কাস্টমার সি এর ক্যাশ পেমেন্ট। প্রথমে দেখো কাস্টমার এরটা ডেপ্ট বা ডিউ দেখিয়ে দেওয়া হয়েছে, কাস্টমারের বি এরটা এর নামে দেখানো হয়েছে, সি এরটা বি এর নামে দেখানো হয়েছে। আমি তোমাদেরকে এটা আরো সুন্দরভাবে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করছি উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার ধারণা তোমরা পাবে। দেখো শিক্ষার্থী, এখানে XYZ ট্রেডার্স 1 জুন রফিক নামে একজন দেনাদারের কাছ থেকে 5,000 টাকা পেল, অর্থাৎ রফিক তাদের একজন দেনাদার, তার কাছ থেকে 5,000 টাকা পেল। হিসাব রক্ষক হিসাবের বইতে না লিখে সব টাকা কি করলো? আত্মসাৎ করে দিল, অর্থাৎ 5,000 টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিল। এই জুন মাসেই রাজু নামের আরেকজন দেনাদারের কাছ থেকে 6,000 টাকা পাওয়া গেল। তাহলে হিসাব রক্ষক কি করলো?
হিসাবরক্ষক বইতে রফিকের নামে লিখলো 5,000 টাকা, অর্থাৎ প্রথমে 1 জুন তারিখে রফিকের কাছ থেকে যে 5,000 টাকা পেয়েছিল, এখন রাজুর 6,000 টাকার মধ্যে 5,000 টাকা দেখালো রফিকের নামে আর 1,000 টাকা দেখালো রাজুর নামে। এইভাবে একজনের টাকা অন্যের নামে কিছুদিন লিখিয়ে কিছুদিন অর্থগোপন রাখাকে টিমিং অ্যান্ড ল্যাডিং বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু ছকের মাধ্যমে দেখি আরও একটু দেখতে পারবো। দেখো এখানে দেনাদারের নাম, পাওনার পরিমাণ, পরিশোধের তারিখ, আদায়কৃত অর্থ, জমাকৃত অর্থ, আত্মসাৎ। অর্থাৎ আগের উদাহরণটাকে আমরা যদি দেখি, বা এখানে ক, খ, গ 3জন দেনাদার আছে। পাওনার পরিমাণ কয়ের কাছ থেকে 3 লক্ষ টাকা, যেটা 1/6/2017 তারিখে আদায়কৃত হয়েছে 2 লক্ষ টাকা, জমা হয়েছে দেখো 1,50,000, আত্মসাৎ হয়েছে 50,000, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট নিজের পকেটে ঢুকিয়েছে 50,000 আর রেকর্ড করেছে 1,50,000। পরবর্তীতে খ নামের একজন দেনাদার আছে, তার কাছ থেকে পাওনার পরিমাণ 4 লক্ষ টাকা, আদায় হয়েছে 2,50,000 টাকা। ওই যে 50,000 টাকা যেটা আত্মসাৎ হয়েছিল, এই আত্মসাৎকৃত 50,000 টাকা কিন্তু কয়ের নামে এখানে দেখানো হয়েছে, আর ক্ষয়ের নামে দেখানো হয়েছে 2,50,000 মিটিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আবার গ নামের আরেকজন কাস্টমার, তার কাছ থেকে প্রাপ্য ছিল আমাদের 2,50,000, সেটা পেয়েছি আমরা 1,50,000। এই 1,50,000 দেখো আমাদের ক্ষয়ের কিন্তু নামে এখানে 2 লক্ষ দেখানো হয়েছিল, কিন্তু আদায়কৃত কত? 2,50,000। তাহলে এই 50,000 খকে দিয়ে দিলাম আর গয়ের নামে রাখলাম 1 লক্ষ। এইভাবে বিলম্বে পাওনাগুলো রেকর্ড করতে করতে আস্তে আস্তে কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা আত্মসাৎ করার যে কৌশল বা পদ্ধতি, সেটাকে আমরা বলছি টিমিং অ্যান্ড ল্যাডিং। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবেই টিমিং অ্যান্ড ল্যাডিং সংগঠিত হয়ে থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই টিমিং অ্যান্ড ল্যাডিং হলে একজন নিরীক্ষকের কি করণীয় আছে সেটা নিয়ে আমরা একটু দেখব, অর্থাৎ এই সময় একজন নিরীক্ষক কিভাবে তার কর্তব্য পালন করতে পারে বা এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারে। প্রিয় শিক্ষার্থী, টিমিং অ্যান্ড ল্যাডিংয়ে একজন নিরীক্ষকের যে কর্তব্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে তদন্ত করা। প্রত্যক্ষভাবে তদন্ত করা অর্থাৎ আদায়কৃত যে টাকা, সেই আদায়কৃত টাকা কিন্তু অনেক সময় ব্যাংকে টাকা জমা দেবার কারণ বা প্রতিপত্র এবং খসড়া নগদান বইয়ের সঙ্গে নগদান বইয়ের হিসাব মিলিয়ে দেখবেন, বা প্রয়োজন মনে করলে মক্কেলের অনুমতি নিয়ে স্বয়ং একজন নিরীক্ষক ব্যাংকে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে এই বিষয়ে তদন্ত করতে পারবেন। অর্থাৎ তিনি যদি মনে করেন যে আদায়কৃত টাকার মধ্যে গরমিল রয়েছে, তাহলে একজন নিরীক্ষক ডিরেক্ট ব্যাংকে উপস্থিত হয়ে কিন্তু প্রত্যক্ষভাবে আদায়ের যে লিস্ট রয়েছে বা খসড়া নগদান বইয়ের সাথে ব্যাংকের হিসাবের মিলিয়ে দেখতে পারেন, প্রত্যক্ষভাবে তদন্ত করতে পারেন। নেক্সট যেটা রয়েছে, বিক্রয় খতিয়ান পরীক্ষা করা। যদি একজন নিরীক্ষক মনে করে একটা নির্দিষ্ট সময়ে জুয়াচুরি সংগঠিত হয়েছে বা টিমিং অ্যান্ড ল্যাডিং সংগঠিত হয়েছে, তাহলে প্রথমেই বিক্রয় খতিয়ান, কারণ একজন দেনাদার বিক্রয়ের মাধ্যমেই সৃষ্টি হয়, তো বিক্রয় খতিয়ানে যে সমস্ত বা যে সকল লেনদেন তোলা হয়েছে সেগুলো ভালোভাবে তিনি পরীক্ষা করবেন, এবং যে সকল খরিদ্দার বা যে সকল দেনাদার সাধারণত নিয়মিত টাকা পরিশোধ করে থাকে, তাদের নামে যদি কখনো দেখেন যে ধার বা বকেয়া রয়েছে, তাহলে তিনি তাদের হিসাব বাকি থাকলে যত্ন সহকারে বা খুব গভীরভাবে পরীক্ষা করে দেখবেন। নেক্সট, পাওনাদারকে হিসাব বিবরণী প্রেরণ। একজন নিরীক্ষক মনে করলে পাওনাদারকে হিসাবের টাকা পাওনা আছে বলে যদি দেখানো হয়, তাহলে পাওনাদারের নিকট তাদের হিসাব সংক্রান্ত বিবরণী প্রেরণ করতে পারেন এবং উক্ত বিবরণীর সঠিকতা যাচাইপূর্বক আবার ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ তিনি যদি মনে করেন যেখানে গরমিল রয়েছে, জুয়াচুরি করা হয়েছে, তাহলে যার নামে পাওনা আছে দেখানো হয়েছে তাকে কিন্তু তার বিবরণীটা তিনি প্রেরণ করে দিতে পারেন যদি প্রয়োজন হয়, এবং মিলিয়ে নিয়ে আবার ফেরত চাইতে পারেন। ব্যাংক বিবরণীর সাথে পাওনাদারের হিসাব বিবরণীর মিলকরণ। সর্বোপরি লেনদেনের সত্যতা যাচাই করার পূর্বে ব্যাংক বিবরণীর যে রয়েছে সেটার সাথে পাওনাদার যে বিবরণী সেটা তিনি মিল করে নিতে পারেন। এছাড়াও একটা প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কতটা কার্যকর সেটাও তিনি দেখতে পারেন। এই কার্যক্রমগুলো যদি তিনি পরিচালনা করেন, তাহলে টিমিং অ্যান্ড ল্যাডিং তিনি ধরতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা টিমিং এবং ল্যাডিং বা যেটাকে আমরা সংক্ষেপে ল্যাপিং পদ্ধতি বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ নগদ অর্থের ঘাটতির গোপনীয়তা রক্ষা করার যে কৌশল বা নগদ অর্থ আত্মসাতের যে কৌশল, সেই কৌশলটা নিশ্চয়ই সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো। নেক্সট, প্রিয় শিক্ষার্থী, গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ এটাকে আমরা কি বলছি? উদ্বর্তপত্রের প্রকৃত অবস্থা গোপন করে অন্য এক অবস্থা প্রকাশ করাকে গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য বলা হয়। সাধারণত উদ্বর্তপত্রের প্রচার চাতুর্য বা গবাক্ষ সজ্জা বলতে এমন একটা কৌশল বা চাতুর্য বা চতুরতাকে বোঝায় যার সাহায্যে কারবারের প্রকৃত অবস্থা প্রকাশ না করে ভিন্ন এক অবস্থা, বলা ভালো যে ভালো অবস্থা প্রকাশ করা হয়।
কারবারের দুর্বল অবস্থা বা কারবারের শোচনীয় অবস্থাগুলো ঢেকে ভালো অবস্থা প্রকাশ করা হয়। অর্থাৎ অত্যন্ত চতুরতার সাহায্যে ব্যালেন্স শিটকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়, যেটাকে আমরা বলছি উইন্ডো ড্রেসিং বা গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে হয়তো দেখতে পাবে এই জিনিসটা, যে এখানে দেখো তোমরা, এখানে উইদাউট অ্যাপ্লাইং উইন্ডো ড্রেসিং ক্যাশ কিন্তু 1000 টাকা। অর্থাৎ আমরা গবাক্ষ সজ্জা করার আগে আমাদের ব্যালেন্স শিট বা কারেন্ট অ্যাসেট দেখানো হচ্ছে ক্যাশ 10,000 টাকা। আর আফটার অ্যাপ্লাইং উইন্ডো ড্রেসিং, অর্থাৎ গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য অ্যাপ্লাই করার পরে আমাদের ব্যালেন্স শিটের ক্যাশ দেখানো হচ্ছে 10,000 প্লাস আরও 30,000 টাকা। যেই 30,000 টাকাকে আমরা বলছি ফলস বাই ডিলে টু ক্যাশ এক্সপেন্সেস, অর্থাৎ এটাকে এক্সট্রা দেখানো হয়েছে। এই যে 30,000 টাকা, এটাকে আমরা বলছি উইন্ডো ড্রেসিং বা গবাক্ষ সজ্জা, অর্থাৎ যেটা আছে তার চেয়ে অন্য এক অবস্থা প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ব্যালেন্স শিটের নমুনা দেখানো হয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র ক্যাশ নিয়ে কথা বলা হয়েছে। এছাড়াও আরও যে অ্যাসেটগুলো রয়েছে, অ্যাজ ফর এক্সাম্পল ইনভেন্টরিজ হতে পারে, রেভিনিউ হতে পারে, তারপরে তোমার শর্ট টার্ম বোরিং হতে পারে, এক্সপেন্সেস হতে পারে, সেলস অ্যান্ড লিজবুক হতে পারে, ডেপ্রিসিয়েশন হতে পারে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। অর্থাৎ গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্যের মাধ্যমে উদ্বর্তপত্রের কারবারের সম্পত্তি এবং দায়গুলো, শুধুমাত্র যে অ্যাসেট তা কিন্তু না প্রিয় শিক্ষার্থী, সম্পত্তি এবং দায়গুলোকে সুকৌশলে এমনভাবে দেখানো হয় যাতে কারবারের প্রকৃত অবস্থা গোপন করে অপেক্ষাকৃত ভালো অবস্থা প্রকাশ পায়। অর্থাৎ কৌশলতা অবলম্বন করে কারবারের ভালো একটা অবস্থা প্রকাশ করা। বিভিন্ন ধরনের উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালকগণ এই ধরনের জুয়াচুরি বা কারচুপির আশ্রয় নিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা উইন্ডো ড্রেসিং বা গবাক্ষ সজ্জা বলতে নিশ্চয়ই বুঝতে পারছি। এই গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য বা উইন্ডো ড্রেসিং, এটা করার উদ্দেশ্য আসলে কি, কেন এগুলো করা হয়, এইটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট কেন এই প্রচার চাতুর্যগুলো চালিয়ে থাকে, বা একটা কোম্পানি পরিচালনা পর্ষদ কেন এই প্রচার চাতুর্যগুলো চালিয়ে থাকে, সেটা আমরা একটু দেখব, বা কী কী উদ্দেশ্যকে সামনে রেখে গবাক্ষ সজ্জা বা উইন্ডো ড্রেসিং করা হয়। ফার্স্টে যেটা, সেটা হচ্ছে পরিচালক মণ্ডলীর অক্ষমতা বা অযোগ্যতা গোপন। পরিচালক মণ্ডলীর অক্ষমতা বা অযোগ্যতা গোপন করা, অর্থাৎ পরিচালক মণ্ডলী যদি কারবারের সঠিক অবস্থা প্রকাশ করে আর সেই অবস্থা যদি খারাপ হয়, শোচনীয় হয়, তাহলে পরিচালক মণ্ডলীর অক্ষমতা বা অযোগ্যতা প্রকাশ পেয়ে যায়। সেটাকে গোপন করার জন্য কিন্তু গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য চালানো হয়। নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করা, অর্থাৎ একজন বিনিয়োগকারী যখন দেখবে যে প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটের অবস্থা ভালো, তখন কিন্তু সহজেই আকৃষ্ট হবে। নতুন মূলধন সংগ্রহ করা, একই কথা। অধিক মূল্যে প্রতিষ্ঠান বিক্রি করা, যদি প্রতিষ্ঠানটা অধিক মূল্যে বিক্রি করতে চায় তাহলে প্রচার চাতুর্য বা গবাক্ষ সজ্জা চালানো উচিত। বাজারে নতুনভাবে শেয়ার বিক্রির ব্যবস্থা করা, বাজারে নতুনভাবে শেয়ার বিক্রির ব্যবস্থা করা। এছাড়াও রয়েছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটের উপর কিন্তু শেয়ারের বাজার মূল্য ডিপেন্ড করে। ব্যালেন্স শিটে যদি ভালো থাকে বা কোম্পানির প্রফিট যদি ভালো হয়, তাহলে কিন্তু শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে যায়। সেই ক্ষেত্রে গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য চালানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। কারবারের আর্থিক অবস্থা গোপন করা, কারবারের শোচনীয় বা দুর্বল আর্থিক অবস্থা গোপন করা। প্রতিযোগী প্রতিষ্ঠানের মনে ভুল ধারণা সৃষ্টি করা, অর্থাৎ আমাদের কম্পিটিটিভ যারা রয়েছে তাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি করা। ভুল ধারণা সৃষ্টির জন্য কিন্তু গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য চালানো হয়। আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ প্রদানে আগ্রহী করা, বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যারা আমাদেরকে ঋণ দিয়ে থাকে বা আমাদের কোম্পানিতে বিনিয়োগ করে থাকে তাদেরকে ঋণ প্রদানে আগ্রহী করে তোলা। এই ছিল আজকের আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা গবাক্ষ সজ্জা বা প্রচার চাতুর্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো এবং কেন এটা করা হয় সেটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা যেটা করলাম সেখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ভুল এবং জুয়াচুরি সম্পর্কে তোমরা ব্যাখ্যা বা বর্ণনা করতে পারবে। এই দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ এবং ভুল এবং জুয়াচুরির মধ্যে পার্থক্য বলতে পারবে। এছাড়াও টিমিং অ্যান্ড ল্যাডিং সম্পর্কে তোমরা লিখতে পারবে। উদ্বর্তপত্রের গবাক্ষ সজ্জা এবং প্রচার চাতুর্য সম্পর্কে বলো। এই ধরনের প্রশ্নগুলো আজকের এই আলোচনা থেকে আমাদের আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা আজকের এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং এই প্রশ্নের আনসারগুলো তোমরা করতে পারবে।
তোমরা এখনই একটু চেষ্টা করো যে এই প্রশ্নের কোন প্রশ্নটা আমরা বুঝতে পারছি না এবং কোন প্রশ্নটা আমরা বলতে পারছি না। প্রয়োজনে তোমরা এটা রিপিট দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো সম্বন্ধে ধারণা হয়ে যাবে। আর আশা করবো এই ক্লাসের শেষে তোমরা প্রশ্নগুলো পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই। আর আগামী ক্লাসে তোমাদের সাথে হয়তো আমার অন্য একটা চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা আজকের এই আলোচনাতে যেই প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নিও, কারণ এই 4টা যে টপিকস আমরা পড়লাম এই 4টা টপিকসের প্রত্যেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, এই সময় যদি আমরা কোনো কিছুর মধ্যে না থাকি তাহলে আমাদের মন মানসিকতা আরও খারাপ হয়ে যাবে। সুতরাং একটু পড়াশোনার মধ্যে থাকো। যে টপিকসগুলো আমি দিয়েছি এখান থেকে তোমরা এই প্রত্যেকটা টপিকস সুন্দরভাবে পড়ে নিতে পারবে এবং পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আগামী সপ্তাহে আবার নতুন একটা টপিকস নিয়ে আলোচনায় আমি হাজির হব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।